দিয়ে রুটিন মাফিক আমি কথাটা আগে একবার বলেছি, তোমরা পড়াশোনা করতে থাকবে। না হলে আমরা যা দেখেছি, যা বুঝতে পেরেছি, সারা বিশ্বব্যাপী যে অবস্থা, আমি চাকরি করি, আমরা বেতন পাচ্ছি বা কাজ করছি, যারা ব্যবসা করছেন তারা ব্যবসা করতে যাচ্ছেন, করছেন, তাদের কোনো বাধা নেই। কিন্তু তোমরা যারা শিক্ষার্থী তারা কিন্তু ঘরে বসে আছো, তোমাদের পাঠ কিন্তু স্টপ হয়ে আছে। আর সবচেয়ে যেমন একজন ব্যবসায়ী যদি ব্যবসা করে কিছু টাকা জমা করে, জমা করার পরে সেই টাকা দিয়ে বাকি যখন তার দুর্নীতি থাকে বা ব্যবসা ভালো নেই, খেতে পারে বা চলতে পারে। আর ঠিক একজন চাকরিজীবী কিছু জমানো টাকা, সেই টাকা সে পরবর্তীতে সে ব্যবহার করে তার পারিবারিক খরচ। কিন্তু তোমাদের এমন একটা কাজ, শিক্ষার্থীদের, ইট ইজ কল্ড দ্য কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ শিক্ষার একটা চলমান প্রক্রিয়া, সেটাকে স্টপ করে দিলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তো সেই জন্য সরকার চিন্তা করছে তোমাদেরকে জুমের মাধ্যমে ক্লাস করানো। তো আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি এবং আমরা কিন্তু সফল হবো তখনই তোমরা যারা শতভাগ যেন সেই জুম ক্লাসে সময় তোমরা পার্টিসিপেট করো, তাহলে আমরা মোটামুটি আশা রাখি আমরা সফল হতে পারবো। সেই দিক নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আমরা ক্লাসের কার্যক্রম আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মহসানা আক্তার, জনাব মুকুল হাসান, জনাব মাসুদা আক্তার এবং জনাব আতিকুর রহমান। আমরা এই 5 জন টিচার তোমাদের স্বল্প সময়ের জন্য ক্লাস নেব, কারণ ইন্টারনেটের ব্যাপার আছে, সেই জন্য তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ। আমি তোমাদের এই জুমের ক্লাসের যে 9 এবং 10 আমি সাধারণ গণিত নিয়ে একটা আলোচনা করব। সেই গণিত থেকে আমি তোমাদের আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বীজগাণিতিক রাশিমালার উৎপাদক বিশ্লেষণ এবং একটা মান নির্ণয়ের অঙ্ক আমি তোমাদেরকে সলভ করব। যারা মেধাবী স্টুডেন্ট আছো তাদের নিশ্চয়ই কোনো সমস্যা হবে না আমি বিশ্বাস করি। আর যারা মাঝারি আছো বা পড়াশোনা একটু কম করো, তারা জিনিসটাকে একটু নিলে এবং বাসায় যখন প্র্যাকটিস করবে এই ধরনের সমস্যার কোনো সমাধান তোমরা করতে পারবে এবং পরবর্তীতে সেটা আরো ভালো করতে পারবে এবং তোমরা এই বিষয়টাকে আরো আত্মস্থ করতে বা পাঠটাকে আত্মস্থ করতে পারবে। তো আমি এখন তোমাদের এটা লিখছি, আমরা অনুকল্পের মাধ্যমে লিখছি প্রশ্নটা। আমি একটা অঙ্ক লিখছি, x স্কয়ার মাইনাস 2√30 সমান x এই আর এই একটা স্টেপ এখানে আছে। আমরা বলেছিলাম যে বীজগণিতিক রাশিমালার উৎপাদক এবং মান নির্ণয়ের একটা অংশ আমরা সলভ করব। আমি প্রথমে দুটো উৎপাদক লিখছি, একটার পরিবর্তে আরেকটার পেছনে এটাকে আমি আরেকটা আহ্বান করছি, তোমরা সবাই তোমাদের সামনে নিশ্চয়ই তোমরা পড়ার টেবিলে বসে আছো, এখন কিন্তু ক্লাস সোজা কথা, পড়ার টেবিলে বসে তোমরা খাতা কলম নিয়ে বসো, এই জিনিসগুলো তোমরা কি করবে, এন্ট্রি করবে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে মেসেজের মাধ্যমে জানাবে। আমি লিখছি অঙ্কটা m³ প্লাস 9n³ প্লাস m প্লাস n। আমি দুইটা অঙ্ক একই টাইপের লিখলাম, এটার কারণ হচ্ছে একটু লিখলে তোমরা টের পাবে আর একটু সলভ করতে সহজ হবে। যদি একটু ঘুরিয়ে যায় তাহলে আমরা এটা করতে সহজ হবে। m প্লাস n, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ। আমরা ব্ল্যাকবোর্ডে একটু খেয়াল করি, m³ প্লাস 9n³ প্লাস m প্লাস n অল কিউব অবলিক m³ মাইনাস 9n³ প্লাস m প্লাস n অল, একই জিনিস। তো এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, ডিফারেন্সটা এক, কিন্তু কার্যক্রমটা একই, টেকনিক আমাদের খাটাতে হবে, তাহলে আমরা আশা রাখি আমরা সেটা সলভ করতে পারব। আমরা একটু প্র্যাকটিস ট্রাই করি স্যার। এখানে m³ প্লাস এখানে লিখব 8n³ প্লাস n প্লাস n হোল কিউব প্লাস n। দেখো কি লিখলাম, m³ প্লাস 8n³ প্লাস m প্লাস n³ প্লাস n³। তাহলে m³ যা আছে তা আছে কি 9টা m³ এখানে 8টা লিখলাম, এখানে একটা লিখলাম, বাকি এটা কেন লিখলাম আমরা আরেকটা লাইন পড়লে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। m³ প্লাস n কে 8 কে লেখা যায় 2, তাহলে 2n দিয়ে হোল কিউব দেওয়া যায়, 2n দিয়ে হোল কিউব দেওয়া যায় প্লাস m প্লাস n তার হোল কিউব প্লাস আচ্ছা সূত্রটা আমরা কিন্তু বলেছিলাম যে বীজগাণিতিক রাশিমালার
এখানে সূত্রের প্রয়োগটা মূলত কাজ করে, এখানে পাশাপাশি কিছু অঙ্কের সলভ করতে হবে। তা আমাদের এখানে একটা সূত্র লাগবে এই মুহূর্তে। সেই সূত্রটা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি যদি এটাকে এ চিন্তা করি, এ কিউব, এটাকে যদি চিন্তা করি a কিউব প্লাস b, ঠিক সেই এই টোটালি যদি এ চিন্তা করি, টোটালি যদি b চিন্তা করি, তাহলে a কিউব প্লাস b। তাহলে a কিউব প্লাস b কিউবের যেহেতু আমরা উৎপাদক করতে যাচ্ছি, তাহলে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের সূত্রটা কি? a প্লাস b। তাহলে a হলো আমাদের m, b হলো n। a প্লাস b। এখন a স্কয়ার মাইনাস ab, a স্কয়ার হলো m স্কয়ার মাইনাস a হলো m, b হলো 2n, b স্কয়ার হলো 2n কা হোল স্কয়ার। আমরা ব্র্যাকেট দিয়ে দেই এখানে। ঠিক একই প্রক্রিয়ায় এই টোটালি যদি a ধরি, এটাকে যদি b করি, এখানে a কিউব প্লাস b করি, তাহলে a কিউব প্লাস b কিউব কত সূত্রটা কি? a m প্লাস n প্লাস n, a প্লাস b और इन a স্কয়ার এই জায়গাটা একটু স্কয়ার হলো m প্লাস n হোল স্কয়ার মাইনাস ab m প্লাস n, b হলো m, b স্কয়ার n স্কয়ার। ওকে, আচ্ছা স্যার একটু খাতায় লিখে ফেলি, আমরা কিন্তু ব্ল্যাকবোর্ড ছোট তো মুছে পড়ব। ঠিক, এবার আরেকটু হচ্ছে m প্লাস 2n, আমরা একটু লিখি, তারপরে আরেকটু ব্যাখ্যা দিচ্ছি আমরা এখানে। এবার আমরা চলে আসি m স্কয়ার মাইনাস 2m n প্লাস 4n স্কয়ার গেল এটা প্লাস, এখানে লক্ষ্য করি m প্লাস 2n, এখানে একটু সূত্র বানাচ্ছি স্যার। m প্লাস n হোল স্কয়ার সূত্র হলো, এখানে আরেকটা সূত্র কিন্তু আমাদের লাগবে স্কয়ার প্লাস 2ab m n প্লাস n স্কয়ার, আবার এখানে m আর n ক্যান্সেল, n n স্কয়ার প্লাস n স্কয়ার। এই লাইনটা শেষ। আমরা একটু লক্ষ্য করছি এখানে দুইটা পার্ট আছে, এই দিকে একটা পার্ট, এই বাকি দিকে একটা পার্ট, তাদের সাথে দুইটা প্লাস সম্পর্ক আছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এই পার্টের প্রথম অংশ m প্লাস 2n, এখানে আছে m প্লাস 2n। আমরা দুইটা থেকে m প্লাস 2n কমন নিতে পারি, নিলাম m প্লাস 2n কমন। নেওয়ার পর এখানে একটু থাকছে না, বাকি একটু আমরা লিখি সেটা m স্কয়ার মাইনাস 2m n প্লাস 2n স্কয়ার। এবার স্যার এখানে তো ঠিক m প্লাস 2n চলে গেল, রয়ে গেল কি m স্কয়ার একটু যোগবিয়োগ এখানে করে দিতে পারি, তাই না? এখানে m স্কয়ার চলে যাবে ডট, তাহলে এখানে থেকে যায় কি m স্কয়ার প্লাস m স্কয়ার, এখানে প্লাস 2n থেকে একটা mn চলে গেলে আরেকটা mn থাকে, আর n স্কয়ার প্লাস n স্কয়ার। ওকে, ছোট হয়ে গেল। প্রত্যেকের কিন্তু যৌবনকাল থাকে, অঙ্কের যৌবন শেষ পুরো হয়ে গেছে, শেষ একদম একদম অমর হয়ে গেছে, আর বাড়ানোর ভাব নাই। ইট ক্যালকুলেশন। এখন m স্কয়ার 2m স্কয়ার mn মাইনাস দুটো থেকে একটা চলে গেলে মাইনাস আরেকটা mn থাকে, n স্কয়ার এখানে চারটা আর একটা হলো 5n স্কয়ার, এখানে আর কিছু করার নেই, এটা অ্যানসার। এখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো উইথ মেসেজ। এই অঙ্কটার উপর যদি কোনো মেসেজ থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, ইজ এনি কোশ্চেনস? তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি এটা একটু ব্যাখ্যা দিচ্ছি, বলে দিই। আমাদের অঙ্কটা ছিল এটা, আমরা দুটো অঙ্ক একই রকম লিখেছিলাম, এখানে প্লাস এবং এখানে মাইনাস। তা আমরা একটু খেয়াল করব। আচ্ছা, একটা কথা কিন্তু আছে, সাকসেস মানে সফলতা। একজন মানুষ বা একটা কাজে কখন সফল হয় মানুষ বা যে, এটার তিনটা পার্ট থাকে, অ্যাবিলিটি, অপরচুনিটি প্লাস হার্ড ওয়ার্ক। অ্যাবিলিটি মানে কর্মক্ষমতা থাকতে হবে, অপরচুনিটি থাকতে হবে, সুযোগ সুবিধা থাকতে হবে, এবং তাকে হার্ড লেভেল দিতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তো আমরা বলছি এটা প্র্যাকটিসও বলা চলে, আমাদের প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিস থেকে আমরা পারফেক্ট হয়ে যাব। এখানে m3 প্লাস 8n। এখন প্রশ্ন হলো স্যার কেন আমরা 8 এখানে নিলাম? এটার কারণ আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা যদি সূত্র আকারে ফেলতে চাই, যদি এখানে 8 নেই, 8 এর ইলেকট্রন হয় তাহলে m প্লাস এখানে চলে আসে। ঠিক একইভাবে এখানে n আসি, এই একটা n তাহলে একটা n চলে আসবে। তারপরে দেখা যাচ্ছে যে এই দুইটা পার্ট আমাদের একই রকম।
আবার ওইটা যখন করতে যাবো দেখবা ঠিক অপোজিট হয়ে যাবে। তো আর কোনো প্রশ্ন নাই? প্রশ্ন পাওয়া গেছে? না, দেয় না কেউ না? এসএমএস এর মাধ্যমে তোমরা প্রশ্ন করতে পারো আমাকে। কয়জন অ্যাটেন্ড করেছে? কি বলছে স্যার? কি আরেকবার বুঝিয়ে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকবার বুঝিয়ে দিলাম। আমরা বলেছিলাম যে অঙ্কটা করার সময় আমরা সূত্র প্রয়োগ করব, এবং সূত্র কিন্তু স্যার মনে রাখতে হবে। কি সেই সূত্র? এখানে দুটো সূত্র। আমরা প্রথম সূত্র ব্যবহার করছি a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের এখানে উৎপাদকে নির্ণয় করছি, উৎপাদকের সূত্রটা লাগবে। উৎপাদকের সূত্রটা হলো a প্লাস b। আমরা যদি মূল সূত্রটা লিখি, আমরা সবসময় এর সাথে পরিচিত। a কিউব প্লাস b কিউবের সূত্রটা আমরা ভাগ করে লিখছি a প্লাস b ইনটু অনলাইন ক্লাস করা স্কয়ার মাইনাস ab প্লাস এই সূত্রটা এটা। স্যার আমার মনে হয় সূত্রটাতে তোমাদের কারো কারো সমস্যা হচ্ছে। এই সূত্রটা লিখে দিলাম। এখানে আরেকটা সূত্র আমরা প্রয়োগ করেছি a প্লাস b হোল স্কয়ার স্কয়ার প্লাস b প্লাস স্কয়ার। এই সূত্রগুলো এখানে প্রয়োগ করেছি। তো আমরা am কিউব প্লাস 9 কে 8n লিখলাম। কেন লিখলাম? 8n কিউব লিখলাম কারণ আমরা ভাঙালে এই দুইটার পার্ট উভয় পক্ষের জন্য একই রকম আসে, কারণ এটা কমন নিতে সুবিধা হবে, বিশ্লেষণ করতে সুবিধা হবে। সেজন্য আমরা এই 9 কে 8n কিউব লিখলাম। m প্লাস n হোল কিউব থাকলো, আরেকটা n এখানে থেকে গেল। তো ঠিক m কিউব প্লাস 8 কে 2n হোল কিউব আমরা জানি কিন্তু 8n আমরা দাঁড়িয়ে আছে সলিউশন প্লাস a প্লাস হোল কিউব প্লাস n। ঠিক একই সূত্র দেখো, এটাকে আমরা যদি a কিউব প্লাস এটাকে যদি a চিন্তা করি, এটাকে b চিন্তা করি, a কিউব প্লাস b কিউব, ঠিক এটা একই রকম a কিউব প্লাস b কিউব আর কিছু করে দিই। সূত্র জাস্ট দেখা, তাহলে a প্লাস b কি হলো 2n স্কয়ার ab, a হলো m, b হলো 2n স্কয়ার হলো 2n স্কয়ার হোল স্কয়ার। ওকে, এই পার্ট শেষ হলো। আর এইটুকু প্লাস এইটুকু a, এটা হলো a, এটা হলো b, তাহলে a হলো m প্লাস n, b হলো n স্কয়ার ইনটু a স্কয়ার, স্কয়ার হলো m প্লাস n হোল স্কয়ার মাইনাস ab হলো মাইনাস ab, a2 হলো m প্লাস n, b হলো m স্কয়ার n স্কয়ার। ওকে স্যার, পরবর্তী লাইন m প্লাস 2n m স্কয়ার 2mn 2mn গুণ করলে 2n মানে 4n স্কয়ার প্লাস দিয়ে দিলাম, এই অংশ চলে গেল। এবার আমরা এটাতে চলে আসি m n n দেখো, এই যে আমরা যে কথা প্রথম বলেছিলাম এই দুইটা পার্টটা মিলে যাবে একরকম, তো ভাবতে হবে বাংলা m প্লাস 2n প্লাস m স্কয়ার প্লাস 2mn a প্লাস হোল স্কয়ার সূত্র যেটা এখানে লিখেছিলাম, a পরিবর্তে m a গুণ n স্কয়ার b প্লাস b স্কয়ার। পরে এই দুইটার সাথে গুণন ছিল আমাদের m n দিয়ে m এবং n কে mn মাইনাস n n স্কয়ার প্লাস n স্কয়ার, n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস is gone। পরবর্তী লাইনটা আমরা দেখি। আমরা একটা লাইন শর্ট করার জন্য স্যার কমন নিয়ে গেছি m প্লাস 2n m প্লাস 2n, দুইটা পার্টের মধ্যে থেকে কমন যায়। কমন গেলে এখানে আর কিছু থাকছে না, এখানে এইটুকু থেকে গেল, এইটুকু আমরা লিখে ফেললাম প্লাস এই অংশটা হয়ে গেল কি স্যার, আমরা একটু কাটাকাটি করেছিলাম n স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস চলে গেছিল, তাহলে m স্কয়ার যদি আরেকটা m স্কয়ার m স্কয়ার m স্কয়ার m স্কয়ার প্লাস 2m থেকে একটা m চলে গেছিল, এর জন্য আমরা কি লিখলাম m স্কয়ার মাইনাস 2m প্লাস m স্কয়ার m স্কয়ার পরে প্লাস m স্কয়ার। এবার আমরা ক্যালকুলেশনটা আবার m প্লাস 2n m স্কয়ার এখানে একটা, এখানে একটা m স্কয়ার 2m স্কয়ার মাইনাস দুটো m থেকে প্লাস একটা m চলবে, মাইনাস একটা m থাকবে 4n স্কয়ার আর n স্কয়ার বাই অ্যানসার। এখন আমরা ওইটার পাশাপাশি ওইটা যদি করি দেখো আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। আমরা এই অংশটা মুছে দিচ্ছি স্যার, আর কোন প্রশ্ন আছে? থ্যাংক ইউ। আমরা এই পার্টটা মুছে দিলে আর এই অঙ্কটা একটু ভালো। আচ্ছা, এখন আমরা এই মুহূর্তে যে পার্টটা রয়ে গেল দ্বিতীয়টা m কিউব, এখানে লিখবো n কিউব প্লাস m প্লাস n তার হোল কিউব মাইনাস 8n। দেখো এটা কি করছি,
আগেটার মধ্যে এখানে 8 লিখেছিলাম প্লাস 8 এটার মধ্যে লিখছি এখানে -8 এখন m মাইনাস n এটা সূত্রটা আমরা ভাঙিয়ে দিচ্ছি a মাইনাস b এখানে সূত্রটা হবে আবার a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি a কিউব মাইনাস b সূত্র a মাইনাস b এখানে হবে প্লাস ওকে তাহলে সেই মোতাবেক a কিউব মাইনাস b সূত্র a মাইনাস b স্কয়ার প্লাস a b a হলো m b হলো n b স্কয়ার গেল এখানে ঠিক m প্লাস n হোল কিউব এটাকে একটু তৈরি করে নিই সূত্রটা আকার বানাই নিই n কে লাগা যাচ্ছে আগেটার মধ্যে এটা থাকলো m মাইনাস n m স্কয়ার প্লাস mn প্লাস প্লাস এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র হলো স্যার a মাইনাস b স্কয়ার m প্লাস n হোল স্কয়ার প্লাস ab ab হলো m প্লাস n b হলো 2n b স্কয়ার এবার m মাইনাস n m স্কয়ার প্লাস mn প্লাস দেখো m মাইনাস n এখানে m থেকে একটা n চলে গেলে m মাইনাস n থাকলো এখানে আমরা সূত্রটা ভাঙিয়ে ফেললে আর ওটা লাগছে না দ্বিতীয় মধ্যে a প্লাস b হোল স্কয়ার স্কয়ার mn প্লাস n স্কয়ার m by component 2mn plus 2n square plus 2 square মানে 4n square এখন দেখো m minus n দুটো থেকে কমন নিলাম m minus n এখন এইটুকু রয়ে গেল এখানে m কমন m square plus mn plus n square plus n square plus m square গেল আর পরে এখানে 2mn 4mn লিখে দেই 4mn plus n square এটা চারটা একটা সাতটা 7 তো যোগ দিয়ে বাকি আছে হয়ে গেল m minus n m square plus সরি m square একটা একটা দুইটা m square এখানে m হলো চারটা একটা পাঁচটা তাই m n আর n square সাতটা একটা আটটা 8n square आंसर যদি কোনো প্রশ্ন থাকে আগের মতই জাস্ট আমরা প্লাস মাইনাস জনিত কারণে এখানে একটা নিয়েছিলাম আর একটা মধ্যে প্লাস 8টা নিয়েছিলাম is any questions हमारी এটা খাতাটা এটা ছিল না তাহলে আচ্ছা আমাদের সমস্যা হচ্ছে ব্ল্যাকবোর্ডটা কি ছোট তো আর স্পেস কম ওই ফেস আছে না এইজন্য অল্প অল্প করে লিখতে হচ্ছে সেজন্য এই অঙ্কটা আরেকটা পার্ট আমরা প্রথমে লিখেছিলাম কিন্তু এইটুকু দিয়ে এটা কি একটা প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 8 - 1 বাই x টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করো নম্বর তো আমরা এইটুকু আবার বলছি যদি কোনো প্রশ্ন না থাকে কোনো জিজ্ঞাসা না থাকে বুঝতে কোনো সমস্যা থাকে না ওকে থ্যাংক ইউ It's nice. আর এই স্ট্যাম্পটার সাহায্যে আমরা Hey, Stanley, where is the Stanley? Aquí ya. Pues vaya si ya lo dicen nada. Ebusha. আমাদের যে মূল ছিল আমাদের ভয়ের পার্টে ছিল ভয় ছিল এটা সাহায্যে আমরা পাওয়ার 8 - x টু দি পাওয়ার 8 - 1 হবে কত এটার মান বের করার জন্য আমাদের যে স্ট্যাম্প দেওয়া আছে স্ট্যাম্প নিয়ে আলোচনা করব এখানে প্রদত্ত কথা আছে বলে দিলাম এখন বাসায় চলে যাব আমার ক্ষুধা লাগছে বাড়িতে না গেলে খাম কি খালি মহাব্বত তাহলে এটাকে আমরা 6 প্লাস 2 বা x স্কয়ার সমান আরেকটু বলি আমরা এটার সাহায্যে এটার প্রমাণ মান নির্ণয় করব সরি
x স্কয়ার প্লাস 2 রুট 30 প্লাস সমান 11 x স্কয়ার রেখে দিলাম 11 2 রুট 30 এর ওই পাশে নিয়ে গেলাম মাইনাস ছিল প্লাস হয়ে গেল সাধারণ পরিবর্তন আমরা বুঝবে। এবার দেখো আমাদের সূত্র করার চেষ্টা করব। আমরা যদি এমন লিখি রুট ওভার অফ 6 তার হোল স্কয়ার এর চলে যায় a স্কয়ার আর এখানে 11 কে 6 আর 5 লিখলাম প্লাস ফর্মুলা 2 এ হলো রুট 6 b হলো রুট 5 b স্কয়ার হলো রুট 5 টা কি হলো আমরা দেখতে পাচ্ছি স্কয়ার এর উৎসলে 6 ই থাকে 2 মানে রুট 6 রুট 5 536 মানে 2 রুট 6 মিলে গেল স্কয়ার এর উৎসলে 5 থাকে। আমরা যাই কিছু করলাম আমাদের মূল জিনিসটা ঠিক আছে। এখন এটাকে যদি এ হয় স্কয়ার 2b প্লাস b স্কয়ার তাহলে সূত্রটা কি দাঁড়াবে x স্কয়ার সমান রুট 6 প্লাস রুট 5 টা হোল স্কয়ার। এখন যদি স্যার আমরা বর্গমূল করি তাহলে এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ারে চলে যাবে। কিন্তু এখানে একটা শর্ত ছিল কি x টা শূন্যের চেয়ে বড় অর্থাৎ মাইনাস মান গ্রহণ করতে হবে। অতএব সেইজন্য আমরা এটা হলো স্কয়ার রুট যাবে সমান x সমান হবে রুট 6 প্লাস রুট 5। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। x স্কয়ার সমান 11 প্লাস 2 রুট 30 x স্কয়ার সমান আমরা লিখলাম এইভাবে আমরা সূত্রের আকারে তৈরি করলাম a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তাহলে হলো a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার প্লাস b তার হোল স্কয়ার। যেহেতু আমরা বর্গমূল করব এখানে স্কয়ার চলে গেলে এটা স্কয়ার চলে গেল যেহেতু প্লাস মাইনাস লিখি না এখানে একটা শর্ত দিয়ে আছে x শূন্যের চেয়ে বড় অর্থাৎ ধনাত্মক সেজন্য আমরা রুট ওভার অফ 6 প্লাস রুট ওভার অফ 5 ইজ এনি কোশ্চেনস প্রশ্ন করে না আমি সবার নাম ইউজ করব বলে দেন তোমরা নাম এবং রোল নম্বর লিখে মেসেজ করবে নাম রোল দিয়ে মেসেজ করবে ঢোকার সময় নাম দিয়ে করে না ঢোকার সময় নাম এবং রোল নম্বর দিয়ে তোমরা এন্ট্রি করবে এবং মেসেজ দেবে। ওকে ধন্যবাদ। এটার পার্টটা আমরা চলে যাচ্ছি আমাদের কিন্তু অনেক টুকরা বাকি রয়ে গেছে জাস্ট x এর মান আনলাম। এটার মানটা যদি আমরা বের করতে চাই এখানে কি মাইনাস এটা এমন একটা অঙ্ক দেখা যাবে এখানে x + 1 x এবং x - 1 x এর মানটা যদি আগে বের করে নিই তাহলে এই মানটা বের করা খুব সহজ হবে। সেজন্য দুটো মান আমি তৈরি করে নিলাম। এই অংশকে এখন স্যার মুছে দিলাম। আমরা একটু নিচে লিখে নিয়েছি আমি একটু মুছে দিচ্ছি। আমি মুছে দিচ্ছি স্যার আমরা জাস্ট x এর মান পেলাম √5 √6 + √5 এটা আমরা একটু মনে রাখি। তো আমরা খাতায় লিখে নিই না আমরা এই অংশটুকু লিখি এটা পরে লিখব এই অংশটুকু মুছে দিলাম। আমি প্রয়োজনে উপরের অংশটুকু মুছে দিই তাহলে লিখতে একটু সুবিধা হবে এটা মুছে দিলাম। এইটুকু আর রাখলাম না ঠিক আছে এখন ক্লাসটা বড় হয়ে গেল ঠিক আছে। এবার আমরা করতে যাচ্ছি ওই যে x⁻8 - 1 x⁴ এর মানটা নির্ণয় করার জন্য আমাদের x + 1/x এবং x - 1/x দুইটা মান যদি বের করে নেই তাহলে ওইটা প্রয়োগের ক্ষেত্রে খুব সহজ হবে না আতিক সাহেব নাকি দুইটা বের করে নিই আগে। আর প্রথমে আমরা যাচ্ছি যেহেতু দেয়া আছে এখানে আমাদের বের করা আছে আমরা বের করতে পেরেছি x সমান কত √6 + তাহলে আমরা যদি লিখতে চাই 1/x সমান বের করি তাহলে কি হবে 1/√6 + 5 আমরা এই ধরনের অঙ্ক সাধারণত হরল অঙ্কে এখানে প্লাসের অঙ্ক থাকলে উপরে নিচে মাইনাসের অঙ্ক দিয়ে আর মাইনাসের অঙ্ক থাকলে প্লাসের অঙ্ক দিয়ে সিলেক্ট করতে হবে। তাহলে 1 * √6 - 5 √6 + √5 √6 - 5 এই আসে মানের কোনো পরিবর্তন নাই। আমরা জানি কোনো ভগ্নাংশের হরল অঙ্কের সমান সংখ্যক রাশি দ্বারা গুণ করলে বা ভাগ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই জন্য এই কাজটা করেছি এবং 1 দ্বারা গুণ করলে √6 - √5 আর নিচে হবে a + b a - b² - b²। এখন একটু লক্ষ্য করি এই লাইন নামগুলো হলো √6 - √5 স্কয়ার রুট সরে যাবে 6 - 5 6 থেকে 5 চলে গেলে 1 √6 - √5 যারা বুঝে যাবে এটা মানে তাহলে আলাদা আছে √6 - √5 স্যার আমরা এখানে পেয়ে গেছি 1/x এর মান √6 - √5 আর আমাদের x এর মান ছিল √5 প্লাস √6 প্লাস এবার আমরা বলতেছিলাম যে অতএব x + 1/x এর মান বের করব। তাহলে x এর মান আমাদের বের করেছি √6 + √5 স্যার প্লাস 1/x এর মান পেয়েছি আমরা √6 - √5 তাহলে এখানে প্লাস √5 - √5 has gone সমান টু √6 x + 1/x ঠিক আমাদের আবার x - 1/5 আবার হলো √6 + √5 -
root 6 minus 1 is plus root 5. এই root 6 has gone to root 5. তাহলে আমরা পেলাম 1 by x এর মান x plus 1 by x এর মান root 2 root 6 আর x minus 1 by মান হলো 2 root 5. আমরা এখন আবার অতএব সুতরাং এই কথাগুলো লেখার মানে হলো একটা মানুষ কিন্তু অনেক এমনিতেই সুন্দর জন্মগত, তারপরে এমন মানুষ সাজে, ভালো ড্রেস করে, ঠিক গণিতের ভাষায় এটাকে বলা হয় তাদের অলংকার। এই জিনিসগুলো ব্যবহার করলে তার কি অঙ্কের মানটা বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়। ঠিক আমরা কিন্তু ভালো ড্রেস করি, সাজি, এগুলো এইসব কারণে কিন্তু সৌন্দর্য সাজ, কার সাজ? গণিতের সাজে এবং সুতরাং এগুলো লেখা। তারপরে প্রচলিত কিছু কারণ আছে। তো ধন্যবাদ, আমরা এইটুকু লিখতে পেরেছি, লিখেছি। এখন কোনো সমস্যা যদি কারো থাকে, আমি বারবার বলছি না, এখনই বলছি যে কোনো প্রশ্ন থাকলে তোমরা মেসেজ জানাবে আমাকে, স্যার ইজ এনি প্রবলেম। তারপর আমি আবারও বলে দিচ্ছি, একটু কঠিনটা কেমন কিছু না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী দেখাচ্ছি, আমরা মূলের যে পার্টটা যা মান বার করতে চাই সেটার দিকে যাচ্ছি। এখন এই মধ্যে মূল নিচ্ছি, তোমরা নিশ্চয়ই খাতায় সেটা তুলে নিয়েছো। এই মানটুকু আমাদের লাগবে এখানে থাক। তো ঠিক আছে, এবার আমরা আসছি যে স্ট্যান্ডটা আমাদের ছিল, এখন x to the power 8 minus 1 by x to the power 4. স্যার এটাকে আলাদা করে x to the power 8 by x to the power 4 minus 1 by x to the power 4. x to the power 8 কে x to the power 4 দ্বারা ভাগ করলে x to the power 4 minus 1 by x to the power 4. এখন আমরা সূত্রের অবতারণা করব এখানে, এটাকে a লেখা যাবে, এটাকে a লেখা যাবে। দেখা যাচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এগুলো তোমরা ক্লাস 6 7 এ পড়েছো, কোনো সমস্যা নেই। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হলো 1 by x স্কয়ার, a মাইনাস b স্কয়ার মাইনাস 1 by x। ঠিক আছে, আর একটু পার্ট রয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সূত্রে বীজগণিত, আমি এমন একটা অঙ্ক এখানে দাঁড় করেছি, এই বীজগণিতিক রাশিমালার যে সূত্রগুলো আছে সেগুলো মোটামুটি এখানে সবগুলো চলে আসে। তো আমাদের এখানে যে সূত্রগুলো আর লাগছে, আমরা প্রথমে লাগলাম কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে আমাদের লিখেছি। তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু a মাইনাস b। আরো যে সূত্র লাগবে আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্রটা এখানে লাগবে। তো আমরা যদি সেটা বের করতে চাই, তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু মান প্লাসেরও আছে মাইনাসের, আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2b যে কোনো দুইটার একটাই ব্যবহার করতে পারবো, দুইটা যে কোনো একটা ব্যবহার। যেহেতু আমাদের দুইটা মান এখানে বের করা আছে, আমরা একটা মান সাধারণত লিখব, আমরা সেই প্লাসের মানটাই লিখি, আমরা সবসময় প্লাসের দিকে বেশি লক্ষ্য করি। 2a হলো x, b হলো 1 বাই x। তাহলে এইটুকু অংশ আবার পরের টুকু সূত্র হলো, আবার লক্ষ্য করছি আমরা a মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b হলো x প্লাস 1 বাই x, x মাইনাস 1 বাই x। আমরা চলে আসছি শেষ প্রান্তে। আমরা x প্লাস 1 বাই x এর মান স্যার পেয়েছিলাম, যেটা আমাদের বলেছিলাম যে দরকার। x প্লাস 1 বাই x এর মান 2 রুট ওভার 6, 2 রুট 6 তার আছে স্কয়ার মাইনাস 2, x has gone, স্যার কিভাবে আমরা লিখে দিলাম। ঠিক সেই প্রক্রিয়ায় আমরা এখানে কিন্তু আবার ঠিক x প্লাস 1 বাই x এর মান হলো 2 রুট 6 ইনটু x মাইনাস 1 বাই x এর 2 রুট 5। শেষে ঠিক আছে, আরেকটা লাইন করব হয়তো। আমরা এখানে খেয়াল করি এই জিনিসটা অনেকে যারা সাধারণ স্টুডেন্ট আছে ভুল করি। এটা অর্থ হলো স্কয়ার, স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার রুট 6 এর উপর স্কয়ার। 2 এর স্কয়ার হলো 4, স্কয়ার এর রুট সরে যাবে, 6 এর উপর রুট থাকবে না। তাহলে 4 আর 6 গুণ করলে 424 সমান 24, সমান 24 মাইনাস 2 চলে গেল, দেখে 2 চলে গেল থাকবে এই। এবার স্যার আমরা একটু খেয়াল করি যে দুইটাই গুণ করব, তাহলে 2 2 বাইরে আছে, রুটের বাইরে আছে, 2 2 4 4। আমরা কিন্তু আবার সবগুলো গুণ করতে পারবো না, রুটের ভিতরে যারা আছে তাদের একসাথে গুণ হবে, আর যারা বাইরে পূর্ণ শূন্য আছে তাদের গুণটা আলাদা হবে। তাহলে 2 2 4 4 রুট 5 রুট 6 এর গুণ করলে রুট ওভার অফ 30, যেহেতু দুইটাই রুটের, আমরা এই চিহ্নটা এখানে না দিলেও পারি, যেহেতু গুণটা আছে দিয়ে দিলাম, অসুবিধা নাই। তাহলে 24 থেকে 2 চলে গেলে 22, স্যার এখানে হলো ইনটু 4 রুট ওভার অফ 30। কিন্তু গুণ করি স্যার 4 22 88 রুট ওভার অফ 30 ইজ দ্য অ্যানসার। আমরা হয়ে গেল খ। এই পার্ট কম্পিউটার আরেকটা পার্ট হয়ে গেছে। তা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমি বলেছিলাম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে স্যার, না থাকলে তো ঠিক আছে। আমার এটার আরেকটা পার্ট হয়ে গেছে। কয় মিনিট কেন দেখারিয়া, সময় খুব কম না, 30 মিনিট 30 মিনিট। বাচ্চারা দুর্বল বাচ্চারা কাজ করতে বলবো করতে যা করো না এখানে ছেড়ে দেন, ছেড়ে আরেকজন
আচ্ছা, আমি এখানেই ক্লাস শেষ করব। আমি তার যে গয়ের অংশটা আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা ক্লাস বাসায় করবে। আমি যখন আরেক পরবর্তী যে ক্লাসে উঠেছি, যে স্যারেরাই ক্লাস করবে, তোমরা আগে মেসেজ পেয়ে যাবে। মেসেজের সাথে ওই সময় তোমার প্রস্তুত থাকবে, স্যারেরাও যথাসময়ে প্রস্তুত থাকবে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে। এবং আর এমন করবো, আমার যেমন ক্লাস রুটিন যেভাবে সেই রুটিন মাফিক থাকবে, সেই রুটিন মাফিক তোমরা তোমার জিজ্ঞাসা থাকলে তোমরা লিখে রাখবে, স্যারকে মেসেজের মাধ্যমে জানাবে, সেটা উত্তর দিয়ে স্যারেরা চেষ্টা করবে। আবার তোমরা অ্যাভয়েড করবে না স্যারেরা, যদি কোনো কারণে তারা না দেখে তাহলে হয়তো সেটা হতে পারে। আমি তোমাদের কাজটা দিয়ে গেলাম, তোমরা তো বুঝেই আসো যেহেতু সময়ের স্বল্পতা, আরো স্যারেরা ক্লাস করবেন, তো এই জন্য আমি এখানে শেষ করছি এবং দ্রুত কথা বলছি। যেহেতু সবসময় আমার কথা শুনে অভ্যস্ত, আমি আশা রাখবো তোমরা আমার কথা না বুঝার কথা না। তার পরবর্তী যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রত্যেকের একটা করে ঝুম আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, সেটা ঢুকে তোমরা আমাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হবে, তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবে। আর যা মনে হচ্ছে বিশ্ব যেহেতু পিছিয়ে আছে, এই মুহূর্তে মনে হচ্ছে যে আমরা কি আইসিটি তে এগিয়ে গেছি, আমরা এগিয়ে যাব সামনে, আরো আমাদের এইভাবে কাটিয়ে আমাদের চালিয়ে যেতে হবে। আমি তোমাদের পার্টটা দিয়ে রাখছি, ওটা তোমার পাশে প্র্যাকটিস করবে। y কিউব প্লাস 1/y কিউব সমান যদি 18 রুট 3 হয়, তাহলে লিখে রাখো, মুছে দিলে কিন্তু পারবে আরেক স্যার আসবে হয়, তাহলে 1/y সমান 1। এটা বের করতে হবে, একটু সময় লাগবে, আমি তোমাদের দিয়ে দিলাম। তো ধন্যবাদ সকলকে, তোমরা ভালো থাকো। আসি হয়তো অতটা ভালো লাগে না ক্লাস, কারণ আমি দ্রুত বলছি সময় স্বল্পতার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আমাদের করোনা মুক্তি থেকে আমাদেরকে। আমি তোমাদের আহ্বান করছি, আবার তোমরা কি মাঠে ঘাটে যাবে না, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রয়োজন ছাড়া বেড়ানো যেতেও দরকার নাই। নিজেকে বাঁচাতে হবে আগে, বেঁচে থাকলে সবকিছু পাবে, পড়াশোনা পাবে, জীবন পাবে, আগামী সবকিছু দেখবে। এখন সেই জন্য সুস্থতা আগে দরকার, বেঁচে থাকা আগে দরকার। আমরা স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করবো, থাকবো, ভালো থাকবো। সবাই তোমাদের জন্য, সকলের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করি। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। ওকে, কোন স্যার করবে এখন? আমি ঠিক আছে। আমরা এগিয়ে দিচ্ছি বুঝে দিচ্ছি এই তো বসে নিয়ে যেতে হবে আমরা ক্লাস আজকের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আশা করি তোমরা আমাকে নিশ্চয়ই দেখতে পাইতেছো। আমি আজকে আলোচনা করব আমাদের রসায়ন নবম দশম শ্রেণী। তো আমার আলোচ্য বিষয় হলো ষষ্ঠ অধ্যায়। তাহলে আমাদের অধ্যায়টা হলো ষষ্ঠ অধ্যায়, মৌলের ধারণা। এই অধ্যায়ে আমাদের যে টপিকসগুলো আলোচনা হবে, আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে আমাদের টপিকসটা হলো স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয়। 2 মৌলের শতকরা সংযুতি। ঘনমাত্রা নির্ণয়। তাহলে ষষ্ঠ অধ্যায় আমাদের আলোচ্য বিষয় হলো স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করা, মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়, আর শতকরা পরিমাণ নির্ণয়। তাহলে দেখো, আমাদের প্রথম টপিকটা ছিল স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করা। তাহলে তোমরা খেয়াল রাখবা যে কিছু কিছু যৌগ আছে, তাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত এক হতে পারে। আবার কিছু যৌগ আছে যাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমরা আজকে শিখব কিভাবে মৌলের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে যদি আমি একটা প্রশ্ন দিই তোমাদেরকে,
একটি যৌগে মানে তোমরা আমার প্রশ্নটা খেয়াল করতে পারছো আমার প্রশ্নটা ছিল একটি যৌগে কার্বন 40% হাইড্রোজেন 6.67% যৌগটির আণবিক ভর 60 হলে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। হয়তো অনেক সময় প্রশ্নে স্থূল সংকেত নির্ণয় করতে না বলে সরাসরি আণবিক সংকেত নির্ণয় করতে বলবে, সেই ক্ষেত্রে আমাদের স্থূল সংকেত আগে নির্ণয় করতে হবে। যেমন তুমি যদি ক্লাস 9 এ ভর্তি হতে চাও অবশ্যই তোমাকে প্রথমে অষ্টম শ্রেণী পাস করতে হবে, তাহলে অষ্টম শ্রেণী পাস করার পরে তুমি 9 এ ভর্তি হবা। ঠিক একইভাবে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে স্থূল সংকেত জানা প্রয়োজন। তাহলে আমাদের দেখো আমি বলছিলাম যৌগটার ভিতরে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%। তাহলে তোমরা লক্ষ্য করবা এই দুইটা মৌলের শতকরা পরিমাণ যদি 100 না হয় তাহলে অবশিষ্ট মৌলটা হবে অক্সিজেন। এটা সব সময় খেয়াল রাখবা যে প্রথমে যে শতকরা পরিমাণটা দেয়া থাকবে আমরা প্রথমে সেটা যোগ করব। তাহলে দেখো 40 যোগ 6.67, তাহলে যোগ করলে হয় 46.67, তার মানে আমাদের 100 হয় নাই। যেহেতু 100 হয় নাই তাহলে অবশিষ্ট মৌলটা আছে অক্সিজেন। দেয়া আছে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। সুতরাং অবশিষ্ট মৌল অক্সিজেন ইকুয়াল টু হলো 100 বিয়োগ 40 যোগ 6.67% সমান 53.33%। তাহলে দেখো আমরা বের করে নিলাম যে আমাদের দেয়া আছে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। তাহলে অবশিষ্ট মৌলটা আমাদের অক্সিজেন, তাহলে কতটুকু আছে 100 থেকে বাদ যাবে কার্বন এবং হাইড্রোজেনের যোগফল। তাহলে 100 থেকে 40 যোগ 6.67 বিয়োগ করলে হয় আমাদের 53.33%। এবার শতকরা পরিমাণগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে মৌলের শতকরা পরিমাণগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে। তারা ভাগ করে পায়। তাহলে তোমাদের আরেকটা জিনিস জানা দরকার যে আমাদের প্রতিটা মৌলের ভর সংখ্যাগুলো মুখস্থ রাখতে হইবে। আমি আমার ক্লাসেও বলছিলাম যে 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর ভর সংখ্যা মুখস্থ রাখবে। তাহলে আমাদের কার্বন ছিল 40, কার্বনের ভর হচ্ছে 12, আমরা কার্বনকে ভাগ করব 12 দ্বারা। হাইড্রোজেন ছিল 6.67, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর অক্সিজেন ছিল আমাদের 53.33, অক্সিজেনের ভর হলো 16। তাহলে আমি ভাগ করে দেখি আমার মানগুলো কত আসে।
তাহলে আমরা কার্বনের পরিমাণ পাইলাম 3.33, হাইড্রোজেনের পরিমাণ হলো 6.67 এবং অক্সিজেনের পরিমাণ তাহলে অক্সিজেনের পরিমাণ হলো 3.33। তাহলে তোমরা লক্ষ্য করলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে, মৌলের শতকরা পরিমাণগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবে। কার্বন তার পারমাণবিক ভর ছিল 12 আর এর শতকরা পরিমাণ ছিল 40, তাহলে 3.33। হাইড্রোজেন শতকরা পরিমাণ ছিল 6.67, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে পাইলাম 6.67। একইভাবে অক্সিজেনের আমরা পারমাণবিক শতকরা পরিমাণ পেলাম 53.33, অক্সিজেনের ভর হলো 16, তাহলে 3.33। এবার তোমরা লক্ষ্য করো এর ভিতরে সবথেকে ক্ষুদ্রতম মান কোনটা, তাহলে আমাদের ক্ষুদ্রতম মান হলো 3.33, অর্থাৎ প্রাপ্ত ভাগফলগুলোকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করব। প্রাপ্ত ভাগফল গুলোকে ক্ষুদ্রতম সংখ্যা 3.33 দ্বারা ভাগ করে পাই। তাহলে আমাদের কার্বন ছিল 3.33 ভাগ 3.33 ইকুয়াল টু 1, হাইড্রোজেন ছিল 6.67 ভাগ হলো 3.33 ইকুয়াল টু 2, আর অক্সিজেন ছিল 3.33 ভাগ 3.33 ইকুয়াল টু 1। সুতরাং যৌগটির স্থূল সংকেত স্থূল সংকেত। এবার দেখো আমাদের কার্বন ছিল কয়টা, একটা কার্বন ছিল, তাহলে 1 লেখার প্রয়োজন নেই। হাইড্রোজেন ছিল 2টা H2 আর অক্সিজেন ছিল একটা। তাহলে দেখো আমাদের এতক্ষণ আমরা যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এদের সংমিশ্রণে আমরা একটা যৌগ পেলাম যার নাম CH2O। এবার আমরা নির্ণয় করব যৌগটার আণবিক সংকেত। তাহলে আমাদের স্থূল সংকেতের কাজ শেষ। তাহলে যখন আমরা আণবিক সংকেত নির্ণয় করব, মনে করি স্থূল সংকেতের আণবিক সংকেত CH2O into N। সুতরাং আণবিক সংকেতের আণবিক ভর, তাহলে আগে বলছিলাম আমাদের কার্বনের ভর হলো 12, হাইড্রোজেনের ভর হচ্ছে 1। দেখো হাইড্রোজেন 2টা আছে, তাহলে 1 গুণ 2 প্লাস অক্সিজেনের ভর হলো 16 ইনটু N, তাহলে 12 যোগ 2 যোগ 16 ইনটু N সমান 30N। আবারও মনে রাখবা প্রতিটা মৌলের মধ্যে আলাদা আলাদা যোগচিহ্ন ব্যবহার করব। যেহেতু আমাদের কার্বন একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, তাহলে তিনটা মৌলের মাঝখানে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব। হাইড্রোজেনের পরিমাণ 2টা ছিল বিদায় আমরা হাইড্রোজেনের ভরকে 2 দ্বারা গুণ করলাম। এবার তোমরা খেয়াল করছো যে আমি প্রশ্ন দিয়েছিলাম যে যৌগটার আণবিক ভর হলো 60, তাহলে দেয়া আছে যৌগটির আণবিক ভর 60। মানে দেখো আমরা স্থূল সংকেতের আণবিক ভর পেলাম 30N এবং আমার যৌগটার ভর ছিল 60, তাহলে দুইটা আণবিক ভর পরস্পর সমান হবে। প্রশ্ন মতে 30N = 60।
বা n ইকুয়াল টু 60 ভাগ 30, সুতরাং n সমান 2। তাহলে আমরা n এর মান 2 পাইলাম। এবার আমরা যৌগটা আণবিক সংকেত নির্ণয় করব। সুতরাং যৌগটির আণবিক সংকেত তাহলে তোমরা লক্ষ্য করছো n এর মান পাইছি আমরা 2। তাহলে যেহেতু এই জায়গায় মনে মনে আমাদের হাইড্রোজেনের পরিমাণ 1 ছিল, তাহলে 1 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কার্বনের সংখ্যা 2, হাইড্রোজেনের সংখ্যা 4, অক্সিজেনের সংখ্যা 2। তাহলে আমাদের যৌগটা হলো C2H4O2। তাহলে যৌগটাকে যদি আমরা তার গঠনগতভাবে ভাঙি তাহলে আমি লিখতে পারি CH3CH3OH, অর্থাৎ যৌগটার নাম হইছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে আমার উপাদান ছিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন তিনটা মৌল নিয়ে আমি শেষ পর্যন্ত পাইলাম কি ইথানোয়িক অ্যাসিড নামে একটি যৌগ। তাই আমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই প্রক্রিয়ায় নির্ণয় করতে হবে। আমি তোমাদের হোমওয়ার্কের জন্য একটা কাজ দেই, তোমরা এই কাজটা একইভাবে নির্ণয় করে আমাদেরকে ছবি তুলে মেসেঞ্জে পাঠাইবা, যে আমি দেখবো যে তোমরা ঠিকভাবে করতে পারছো কিনা। Antes da mão com pai. তাহলে একটি যৌগে কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট। যৌগটি আণবিক ভর 78 হলে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। মানে তোমাদের আগামীকাল ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাসের জন্য হোমওয়ার্ক ছিল একটি যৌগে কার্বন এত পার্সেন্ট, হাইড্রোজেন এত পার্সেন্ট, যৌগটির আণবিক ভর 78 হলে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো। তোমরা এটা আগের প্রশ্নটার মতন কাজ করে ছবি তুলে মেসেঞ্জারে দিবা, আমি আবার চেক করে দেখবো যে তোমাদেরটা হয়েছে কিনা। ধন্যবাদ আজকের ক্লাসের জন্য, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। After a few time, Assalamualaikum, sir. Islam. After a few time, I am Kul Hassan here with during this class. Today, I will teach you about important topics of English grammars. That means basis narrations. You know that to complete the basis narrations, you have to understand how to change the interrogative sentence of narrations, sentence narrations. If you don't understand
to change the interrogative sentence, you won't be able to change the pages narration. So today I will teach I will teach the sentence narrations on in the basis of interrogative sentence narration. Interrogative sentence. You know that there are two kinds of interrogative sentence: WH questions and yes no questions. At first, you have to completely able to understand what is WH question and what is yes no questions. There is a process to understand to know WH question and yes no questions. If you see that there is a part which who, etc. At the first of sentence, it is WH questions. WH. Every words you have seen that there is WH. So it is WH questions. And if you see that there is any other kinds of auxiliary parts before the subject, it is yes no questions. To, D, and is, are, does, some. I am writing an example, two examples of two kinds of sentence. What is union? Union. It is Douglas process. Do you know me? It is yes no questions. It is not possible to answer yes or no such kind of questions. What is union? Yes or no? It is not possible. Do you know me? It is possible to answer the questions yes or no. So it is Douglas question and it is yes no question. So today I will teach you the narrations Douglas questions. Douglas questions. Direct speech. I am. It is Douglas questions. That is to say, at first, fire Douglas question. You won't be able to answer the questions by yes or no. You have to answer with particular sentence, such kind of sentence. So it is Douglas questions. At first, it is repeating verb and it is repeated speech. In repeating verb, we have to omit says and have to write asked without says. We have to omit inverted comma and have to write Douglas words. And then we have to write subject. Here we have to change the subjects in to do the narrations. There is a particular rule to change the subject
first person change according to subjects, second person change according to objects, and third person there is no change. Here, second person will be changed according to objects. Reader said to me, here me is disguised. Here you have to write subject I, when I will have to turn into wood. When wood, no, wood. It is double questions, and now I will give another example. Yes, no questions. Okay. It is repeating bar and it is repeating space. My friend said to me, "Can you give me a pen?" It is yes no question because there is no when, which, why, when. That is to say, it is yes no questions, and we will be able to answer the questions by yes or no. So it is yes no question. Here, my friend we have to emit set to and have to write here asked. Asked me. Without inverted comma, here we have to say if or whether. Now here we have to write if. Then we have to write subject. Second person change according to object. If. According to object. Second person change according to object. Without me, here you write here I. I can. Without can, we will write here could. If I could give me, first person will be changed according to subject. Give. Second person will be changed according to object. My. You would possessive me. According to me, we have to write here my. Possessive to possessive. Give me my. Dear students, today I have taught you interrogative sentence, double question, and yes no questions. If you have any other questions on the basis of my teaching, please inform me on my Facebook account or Facebook Messenger. Thank you very much. Have you any questions? Have you any questions? Please text. And you can questions me next times in on my messenger according on my teaching. Okay, thank you, my dear students. See you again. Fish. नहीं
এটা মানুষ লাগায় পুরো দেখছে তো সেটা মানুষ লাগায় না শুধু আসসালামু আলাইকুম। মাসুদ আক্তার, মাসুদ হাজি সাহেব আলী উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অংশ থেকে আলোচনা করব। ব্যাকরণ অংশ থেকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তৎপুরুষ সমাস। সেল আলাদা শুরু তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকেই তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি ব্যবহৃত হতে পারে, যেমন বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, কে বিভক্তি যুগে হয়েছে, কে বিভক্তি হচ্ছে দ্বিতীয় বিভক্তি, লোপে সমাসগুলো সমস্ত পদগুলো বিপদ আপন্ন, কাজে এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস নয় প্রকার, যথা দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 9, উপপদ এবং পদবী। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 9 উপপদ এবং পদবী। এখন আমি ধারাবাহিকভাবে প্রকারগুলো আলোচনা করব। দ্বিতীয় তৎপুরুষ সমাস। পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলা হয়। দ্বিতীয় বিভক্তি কে এবং রে। পূর্বপদের দ্বিতীয় বিভক্তি কে এবং রে লোপে যে সমাস হয় তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে, যেমন বিপদকে আপন্ন। একটা প্রশ্ন আসছে, অপপদের পর কি লিখছেন? বিপদ আপন্ন অপপদের পরে কি লিখছিলেন একটা প্রশ্ন আসছে। অলুক। উপপদ, উপপদের পরে অলুক। দুঃখকে প্রাপ্ত, এখানে কে লুপ্ত হয়েছে, দুঃখ বলতে কে লুপ্ত হয়েছে, লুপ পেয়েছে। এখন আমরা
আমরা তৃতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। তৃতীয় তৎপুরুষ সমাস কাকে বলে? পূর্বপদের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক লোপে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন পূর্বপদের তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক লোপে যে সমাস হয় তাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলে। যেমন শ্রম দ্বারা লজ্জ, শ্রমলম্ভ, মধু দিয়ে মাখা, মধু মাখা, মধু মাখা। এখন আমি চতুর্থী তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা করব। পূর্বপদের চতুর্থ বিভক্তি কে জন্য নিমিত্ত। পূর্বপদের চতুর্থী বিভক্তিকে জন্য নিমিত্ত রূপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলা হয়। যেমন গুরুকে ভক্তি গুরু ভক্তি, গুরুকে ভক্তি গুরু ভক্তি, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, অসতের নিমিত্ত বাড়ি, দেখো গুরুকে ভক্তি, গুরু ভক্তি কে লোক পেয়েছে? বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, জন্ম লোক পেয়েছে, বসতের নিমিত্ত বাড়ি, বসত বাড়ি নিমিত্ত লোক পেয়েছে। তাহলে আমরা দেখলাম যে পূর্বপদের চতুর্থ বিভক্তি কে জন্ম নিমিত্ত লোক পেয়ে চতুর্থ তৎপুরুষ সমাস হয়েছে। আমি একটা এসে বলতে আচ্ছা ভাষা শুরু করতে পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্বপদের পঞ্চমী বিভক্তি পদের থেকে লোপে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। যেমন বিলাপ হতে ফেরত, বিলাপ ফেরত, স্কুল থেকে পালানো, স্কুল পালানো, স্কুল থেকে পালানো, স্কুল
আপনাকে আমি রেডি দিতে বিলাপ হতে গেলে বিলাপ করে দেখেন ওতে লোক পেয়েছে স্কুল থেকে পালানো স্কুল পালানো থেকে লোক পেয়েছে পরবর্তী ক্লাসে আমি বাকি 3 প্রকার সমাস সম্পর্কে 5 প্রকার সমাস সম্পর্কে আলোচনা করব ভালো করে তোমরা বাসায় একটু পড়াশোনা করো কোনো প্রশ্ন থাকলে এসএমএস করে আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে ড্রপ করবে ভালো থেকে ভালো আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছো তোমরা ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো না তোমাদের যা বলার মেসেজ যা বলা থাকে মেসেজের মাধ্যমে সেটা পাঠিয়ে দাও কারণ এখন আমি ক্লাস করব ঠিক স্যার আমরা বুঝি তো আসসালামু আলাইকুম আমি মহসিন আক্তার সিনিয়র টিচার ইংলিশ পাঁচটুকিয়া হাজি সাহেব আলী ফকির হাই স্কুল পাঁচটুকিয়া রায়হাদা নারায়ণগঞ্জ তোমরা সবাই অবগত আছো আমি এর পূর্বে 2টি ক্লাস করিয়েছিলাম ওই ক্লাসগুলিতে আমি আলোচনা করেছিলাম ডিগ্রি সম্পর্কে আজকে আমি আলোচনা করব বাকি যে 2টি ডিগ্রি ছিল ওই 2টা ডিগ্রি নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো পজিটিভ টু কম্পারেটিভ আজকে যেটা আলোচনা করব সেটা হলো পজিটিভ টু কম্পারেটিভ আমি ব্ল্যাকবোর্ডে রুলগুলি লিখব যদি তোমরা বুঝতে না পারো সেটা মেসেজের মাধ্যমে পজিটিভ টু ইনটু আমি প্রথম দুটো উদাহরণ দিব তোমরা উদাহরণ দুটি লক্ষ্য করো No other boy in our class is as tall as Pauline. Very few men in our village and each as Rahman. প্রথম দুটো এক্সাম্পল তোমরা লক্ষ্য করো at first I write no other boy in our class is as tall as Karim. Very few men in our village as men. প্রথমে লক্ষ্য রাখবা being with no other, being with very few or as এরকম কোন সেন্টেন্স যদি থাকে তাহলে তুমি সেটাকে ধরে নিবা পজিটিভ সেন্টেন্স পজিটিভ ডিগ্রি এখন তোমাকে যদি বলে লিকুইডে সেটাকে কম্পারেটিভ করো তাহলে তুমি কিভাবে করো সেই নিয়ম বা রুলটা আমি লিখলাম প্রথম যে এটা রুলটা হলো রুল 1 রুল 1 এ তুমি যেটা করবা প্রদত্ত সেন্টেন্স যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সের সাবজেক্ট করিমকে তুমি তখন বসাবা সাবজেক্টকে তুমি কি বসাবা প্রথম তারপরে তুমি ওই সেন্টেন্সের ভার্ব বসাবা প্লাস ভার্ব প্লাস তুমি কি করবা যে জিনিসটা তোমার করণীয় সেটা হলো এই অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভকে তুমি কোন ডিগ্রি করতেছো ওইটার দিকে লক্ষ্য রাখবা সেটা হলো কম্পারেটিভ এখন এই অ্যাডজেক্টিভটা আছে পজিটিভ ফর্ম তোমাকে করতে হবে কি কম্পারেটিভ ফর্ম তাহলে পজিটিভের অ্যাডজেক্টিভটাকে তুমি কি করবা কম্পারেটিভ ফর্ম করবা প্লাস প্লাসের পরে তোমার যে কাজটা সেটা হলো নো আদারের যে পরের অংশটুকু আছে সবগুলো তুমি লিখে এটা হলো নো আদারের পরের অংশ
এখন এই যে রুলটা লিখলাম আমি, এই রুল অনুসারে যদি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করি তাহলে কিন্তু ইজিলি তোমরা সেটা কি করতে পারবে, তৈরি করতে পারবে। আমি কি লিখছি, প্রদত্ত সেন্টেন্সের অবজেক্ট, মানে অবজেক্টকে আমি কি হিসেবে বসাবো, এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট হিসেবে লিখি কি আছে, করি। তারপরে বলেছিলাম বার, বার এখানে কি আছে, ইজ। আমি অলরেডি লিখলাম ইজ। এরপরে কি লিখলাম, পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা হলো প্রব, এটা লিখলাম ই আর যুক্ত করি ডলার। এরপরে এই যে নো আদার আছে, নো আদার থাকলে আমি দিব কি, দেন এনি আদার। এরপরে নো আদারের পরের অংশ মেন ইন আওয়ার বিল, ইন আওয়ার ক্লাস। মেন হবে না, বয় হবে, another boy in our। এখানে আরেকটা জিনিস তুমি লক্ষ্য করো, the beginning of sentence being no other দিয়ে শুরু হলে ওই সেন্টেন্সকে যখন তুমি কম্পারেটিভ করবা তখন তুমি no other টাকে তোমাকে কি দিতে হবে, then any other। তুমি এখানে নিয়মের সাথে আরেকটা জিনিস দেখতে পারো, কম্পারেটিভ ফর্মের পরে তুমি কি বসাইবা, then any other, এরপরে নো আদারের পরের অংশ বসে। তাই না, আমরা যদি রুলটা, নিয়মটা যদি একটু মনোযোগ সহকারে বাসায় পড়ি বা খাতায় লিখো তোমরা, এই নিয়ম অনুসারে তুমি অটোমেটিক্যাল যতগুলো সেন্টেন্সে আসুক না কেন, নো আদার যুক্ত পজিটিভ সেন্টেন্স, সেটাকে যদি তুমি কম্পারেটিভ করো, এই নিয়মটা শুধু তুমি ফলো করবা। প্রথমে বসাবা অবজেক্ট, অবজেক্টকে তুমি সাবজেক্ট হিসেবে বসাবা। সাবজেক্ট হিসেবে বসানোর পরে যে ভার্বটা থাকবে অক্সিলারি ভার্ব, সেই ভার্বটাকে বসাবা। বসানোর পরে অ্যাডজেক্টিভটাকে তুমি ফাইন্ড আউট করবা, অর্থাৎ এজ অথবা গুড এজ এর মাঝখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ ফর্মে তুমি তৈরি করবা। কম্পারেটিভ ফর্ম করে এই নো আদারটাকে তুমি দেন এনি আদার বসাইবা, পরে নো আদারের পরের অংশ বসাইবে। দ্বিতীয় যে এক্সাম্পলটা আমি লিখলাম তার যে রুলটা সেটা তোমরা একটু লক্ষ্য করো। রুল 2, এখানে পার্থক্য শুধু এটাই, being with no other, being with very few। অর্থাৎ একটা শুরুতে হলো no other দিয়ে, আর একটা শুরু হলো কি দিয়ে, very few দিয়ে। এখন আমি একই নিয়ম, নিয়মটা শুধু একই, একটু পার্থক্য, সে পার্থক্যটুকু তুমি একটু লক্ষ্য করো। সেটা হলো কি, এখানে তুমি সাবজেক্ট বসাবো প্লাস ভার্ব বসাবো, প্লাস কি বসাবা, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাবা, প্লাস কি বসাবা, এখানে দেন এনি আদার দিয়েছি না, আমরা এখানে কি বসাবো, দেন মোস্ট আদার। এখানে কি বসাচ্ছি, দেন মোস্ট আদার। প্রশ্ন যদি থাকে করতে পারো, আবারও বলে প্রশ্ন করো তোমরা যদি থাকে। পার্থক্য শুধু ভেরি ফিউ থাকলে দিবা অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার, আর নো আদার থাকলে দিবা তুমি দেন এনি আদার। এরপরে বাকি অংশ যেটা আছে ভেরি ফিউ এর পরে অংশ। তাহলে আমরা আবার কি করি, এই রুল অনুসারে, গঠন অনুসারে, স্ট্রাকচার অনুসারে আমরা যদি এই সেন্টেন্সটাকে তৈরি করি, প্রিপেয়ার করি, তাহলে কি দাঁড়াইছে, আমার অটোমেটিক্যাল অবজেক্ট আমি নিয়ে আসলাম রহমান, এরপরে কি বসালাম, ভার্ব, এখানে আর। একটু লক্ষ্য করো, এখানে একটু পার্থক্য আছে যে আমাকে এই যে আরের পরিবর্তে এখন আমি কি দিব, ইজ দিব। যদি ভেরি ফিউ দিয়ে সেন্টেন্স হয় তাহলে সেটা সবসময় কি হয়, প্লুরাল নাম্বার হয়ে যায়। দেখেন এখানে মেনটা হলো আমার সাবজেক্ট, আর সবসময় এটা মনে রাখবা, ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সের ভার্বটা কি হয়ে যায়, প্লুরাল নাম্বার হয়ে যায়। এখন আমার কিন্তু ভেরি ফিউ থেকে যখন আমি রহমানকে আনলাম, রহমান কিন্তু আর প্লুরাল নাম্বারে না, অটোমেটিক্যালি রহমান সিঙ্গুলার নাম্বার, তাই আমি ওই টেন্সেরই, ওই সেন্টেন্সেরই সিঙ্গুলার ভার্ব বসালাম ইজ। এরপরে অ্যাডজেক্টিভ আমার আছে কি, ভেরি ফিউ ম্যান রিচ, এটা হলো আর আই
টিচার এই ভেরি ফিউ থাকলে আমি এখানে বলেছিলাম কি দিব দেন মোস্ট আদার অটোমেটিক বসাও দেন মোস্ট আদার ভেরি ফিউ এর পরের অংশ মেন ইন আওয়ার পেজ। আন্ডারস্ট্যান্ড? কারো কোনো প্রশ্ন থাকলে দুইটাতে বলো। If any question, আর কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করো। hand raise. আবার আমি আরেকটু ডিসকাস করতেছি, সেটা হলো আমি আজকে যে বিষয়টা বুঝাচ্ছি পজিটিভ টু কম্পারেটিভ, একটা সেন্টেন্স নো আদার আর ভেরি ফিউ যে আমি প্রথমেই ফার্স্ট আমি দুটো एग्जांपल লিখলাম, একটা নো আদার যুক্ত আর একটা ভেরি ফিউ যুক্ত। নো আদার যুক্ত থাকলে এবং ভেরি ফিউ যুক্ত থাকলে আমরা কি পদ্ধতিতে তাকে পজিটিভে কম্পারেটিভে নিব সেটা আমি এক্সপ্লেনেশন করলাম এজ এ রুলস হিসাবে অ্যাকর্ডিং টু রুল। ফার্স্ট আমি বললাম নো আদার যুক্ত সেন্টেন্স থাকুক আর ভেরি ফিউ থাকুক, যে অবজেক্ট সেই অবজেক্টটাকে আমরা কি বসাবো সাবজেক্ট হিসেবে বসাবো, তারপর আমরা ভার্ব বসাবো, ভার্বের পরে অ্যাডজেক্টিভের যে অংশটা আছে তাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব, কম্পারেটিভ ফর্মের পর নো আদার থাকলে আমি দিব দেন এনি আদার, আর যদি ভেরি ফিউ থাকে তাহলে দিব আমি মোস্ট আদার। এই প্রক্রিয়া তোমরা কি করবা, কতটি एग्जांपल আমি দিব নেক্সট ক্লাসে। আমি তোমাদেরকে কি করব হোমওয়ার্ক হিসেবে যা দিব সেটাকে তোমরা বাসায় প্র্যাকটিস করে যে সমস্যা ক্রিয়েটিভ হবে সেটা মেসেজের মাধ্যমে তুমি জানাতে পারবা, সেটা আমরা সলভ করে দেব। তাহলে আমি হোমওয়ার্ক হিসেবে তোমাদেরকে দিলাম, সেটা বাসায় করবে। নো আদার girl in our class is as never এই সাথে বাচ্চাটা তো বা working. Number 2, no other boy in our class is as fine as number 3, maybe you matters are as না না, তিনটেই দেন, তিনটেই দেন। কথা শেষ করেন, কথা শেষ করেন। ওকে, আগামী কথা যেন আবার আগামী ক্লাসে তোমরা এটা আমাকে কমপ্লিট করবে, মেসেজের মাধ্যমে জানাবে। তোমরা সবাই ভালো থাকো, থ্যাঙ্কস টু অল, আল্লাহ হাফেজ। Thank you. আর তোমরা সবাই আজকে কিন্তু মাত্র আমরা কি পেয়েছি 8 জন পেয়েছি, আমরা কিন্তু সবাইকে তোমাদের মেসেজ দিয়েছি। তোমরা তোমাদের যারা আছে ফ্রেন্ড সার্কেল সবাইকে অবগত করবা। আগামী 22 তারিখে আমাদের ক্লাস আছে, একই টাইমে তোমরা ক্লাসে পার্টিসিপেশন করবা, কারণ একে সফলতার জন্য কিন্তু আমাদের দরকার। এই আজকে মাত্র 8 জন আসছো, আগামী ক্লাসে আমরা সবাইকে উপস্থিত কামনা করি। আল্লাহ হাফেজ। 8 জন না? কারো কোনো কিছু বলার থাকলে আচ্ছা, on কোনো করে ইয়ে আছে? বলতে পারো। যদি প্রবলেম থাকে বলো। কারো কিছু বলার থাকলে সাউন্ড আনমিউট করে কথা বলো। সবাই একটু দেখা দিই, আর ভিডিও অন করো সবাই। সবাই একটু ভিডিও অন করো, দেখি তোমরা কেমন আছো। কালকে ক্লাস হইতো না? 22 তারিখে ক্লাস আছে, ইয়ে করো, ভিডিও অন করো সবাই।
ম্যাম আবার কবে ক্লাস হইব? আবার 22 তারিখে ভিডিও অন করো। ম্যাডাম কই তোরা? কই দে ইয়ে আসে। কি? তাসনিম তাসনিম ইসলাম আমি ওই কেমন লাগলো ক্লাস? ভালোই তো। ভালোই তো। এমনি ভালো তো ক্লাসে কম কে ছাত্র। আরে বারে বয়া করতেছি, খাতা কলম ছাড়া স্ক্রিনশট রাখছি, কালকে তো ঠিক মতো করব। আচ্ছা দেখি ইয়ে দে অনেক অনেকে ম্যাডাম কি রে ক্লাস কেমন লাগলো? হ্যাঁ ম্যাডাম ভালো লাগছে। তোর বন্ধু সার্কেল নাই কে রে? এরা কি আমি কেমনে গমু? মেসেজ তোর ভিডিও অন কর অনেক এ ম্যাডাম বন্ধ করে মাঝে। আসসালামু আলাইকুম ম্যাডাম। একটা দিলে যে কোনো একটা দিলে এই হ্যাঁ নাই কে কেউ দি নাই হ্যাঁ ম্যাডাম জানাইছিলাম বাট হ্যাঁ আয় নাই। মেসেজ ভাইছে না রে? হ্যাঁ হ্যাঁ সবাই বলছে, সবাই বলে মেসেজ পাইছে এক কাজ করবি আজকে তুই সবাই পৌঁছাবি তাহলে পরের ক্লাসে ম্যাডাম রূপক রকইছি ফাহাদ রকইছি সরি ফাহাদ বলে মাহবুব রকইছি কিন্তু দুইটার একটাও আয় নাই। ইসরাত ফয়সাল রকইছি। সামিউল ইসলাম কে রে? এ ম্যাডাম আরেকটা আছে, এটার মাঝে নাম হই দেয় নাই, কি নাম দিয়ে দিয়েছে, কোন দেশের নাম দিয়ে দিয়েছে এটা। পার্টিসিপেন্টস কেডা এসে তাসনিম এটা কোন দেশের নাম না এটা ফাহাদে কি ফাহাদে এটা ম্যাডাম। সামিউল ইসলাম কে রে? এটা সামিউল ইসলাম আমি রাইসা ও জয়েন করছে আর বোনের ইয়েতে নিয়ে আমি মনে যাই হ্যাঁ অনার্স যা যে সামিউল ইসলাম ভাইয়ার আইডি আমি রাইসা ইসলাম আরে এর আইডি দিয়া আপনাদের স্টুডেন্টই আমি তো নাম বলতেছি না। জি আমরা ভিডিওটা অফ করে দিচ্ছি। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ ও রাইসা সবার মোবাইলে আবার এসএমএস গেলে এসএমএস যাবে ওইটা সবাই স্যার জি জি বলো। আমার মোবাইলে কিন্তু এসএমএস আসে নাই, না যদি আমি আরেকজন থেকে কালেক্ট করে নিছি। কে বলছো এটা? আমি সামিরা ইসলাম চৈতি বলছি। তোমার নম্বর ঠিক আছে কিনা আমরা দেখছি। আচ্ছা কি আমি আচ্ছা ঠিক আছে এই সামিরা জি জি মিস তোমার রুল বাইস না? জি তো তুমি রুল নাম্বার যেটা দিছো এটাই তো দিছি। দিছেন? ও তুমি আবার নাম্বারটা বলো তাহলে একটু লিখে নে। আচ্ছা ঠিক আছে মেসেজ করো ম্যাডামকে ফোন দিয়ে তুমি বলো। মেসেজ করো এনে মেসেজ করো নাম্বার দিয়ে এনে মেসেজ দিয়ে দিই। না এখানে না ও। ম্যাডামের মোবাইলে ফোন দাও। আচ্ছা ঠিক আছে মোবাইলে ফোন করো। যার নাম্বার প্রবলেম আছে, যার এসএমএস যায় নাই তারা ম্যাডামকে ফোন দাও, ঠিক করে নাও। আচ্ছা ঠিক আছে যার এসএমএস এ প্রবলেম আছে তারা ম্যাডামকে ফোন দিয়ে নাম্বারটা ঠিক করে নাও। ওকে আমরা রেখে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।